কিছুটা হয়তো আছে জামাতের, কিছুটা আছে বিএনপি, এমনকি আমি দেখেছি ছাত্রলীগের, আওয়ামী লীগ ঘরানারও ছেলেপেলে আছে। সাউথ কোরিয়া একটা ইউনিভার্সিটিতে গেলাম, সেখানে আমার ভালো লাগলো যে ওরা বাংলাদেশের উপর আমি কথা বলবো জেনে ওরা এত হোমওয়ার্ক করে এসেছিল ওই স্টুডেন্টরা, তারা MA ক্লাসের, তারা আমাকে যেই প্রশ্ন জিজ্ঞেস করেছে আমি বলি বাংলাদেশেরও খুব কম ছাত্রছাত্রী ওভাবে রিসার্চ করে প্রশ্নগুলি করতে পারে না। দুঃখবোধ আমাদের নয়, দুঃখবোধ কি জানেন, ওনারা অপরচুনিটি মিস করলেন। এবং উনি যে মুক্তিযুদ্ধের পক্ষে একটা শক্ত অবস্থান নিচ্ছেন ওটাও প্রমাণ হতো উনি যেন অনুষ্ঠানটা থাকতেন। ওসমানী হসপিটালে ওকে যখন মাত্র ওষুধ টষুধ দিয়েছে, ওর বন্ধুরা এসে বলল তোমাকে নিয়ে এখনই পালাতে হবে, কারণ পুলিশ ঘেরাও করেছে যে এখানে কোনো আহত আছে কিনা। ওর আশঙ্কা ছিল পুলিশ প্রত্যেকটা আহতদেরকে ওই হাসপাতালেই সবাইকে মেরে ফেলতো। চর্চা সংলাপে আজকের অতিথি শারমিন আহমদ। শারমিন আহমদ, আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ আপনি আমাদের সময় দিয়েছেন, কারণ আপনার লেখা, আপনার গবেষণা আমাদের মুগ্ধ করে। বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আপনি যে বইটি সবচেয়ে আলোচিত হয়েছে, তাজউদ্দিন আহমদ, নেতা ও পিতা, এই বইটিতে অনেক অনুদ্ঘাটিত বিষয় জনসমক্ষে এসেছে। বইটি নিয়ে বিতর্ক হয়েছে, আলোচনা, এবং যে কোনো বই নিয়ে তর্ক বিতর্ক হওয়াটাই স্বাভাবিক। এছাড়া আরেকটি বই আপনার বই যুক্তরাষ্ট্রে বেশ আলোচিত হয়েছে, সেটি হচ্ছে দ্বিভাষিক বই, সেখানে শিক্ষা কার্যক্রমে অনুমোদন পেয়েছে, দি রেইনবো ইন এ হার্ট, বাংলায় বললে হৃদয়ের রংধনু। এখন আমরা সাম্প্রতিক বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। প্রথমেই জানতে চাই, আপনার মা জোহরা তাজউদ্দিনকে নিয়ে সম্প্রতি একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়েছে, এবং এই প্রামাণ্যচিত্র কন্যা হিসাবে এই প্রামাণ্যচিত্র সম্পর্কে আপনার অনুভূতি জানতে চাই। অনুভূতিটা আসলে খুবই ব্যাপক ছিল। অনুষ্ঠানে আমার মনে হয় না যেদিন প্রামাণ্যচিত্রটি দেখলাম, আমরা সবাই মিলে যারা অতিথিদের সাথে সেই শ্রাবণের সেই বর্ষণ মুখর দিনটিতে যে এত মানুষের সমাগম হবে, ওটাই বলে দিচ্ছে যে জোহরা তাজউদ্দিন এখনও কত প্রাসঙ্গিক। এবং মুগ্ধ করেছিল যে যশোর থেকে, বাইরে থেকে, খুলনা, যশোর, টাঙ্গাইল, গাজীপুরের বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে আসছেন। ছোটোবেলায় যারা আমার মার কথা শুনেছেন, বা অনেকে আমাকে বলছে যে আমি আমার বাবার কাছে শুনেছি যে উনি অমুক জায়গায় এরকম বক্তৃতা দিতেন, এমন কোনো প্রত্যন্ত জায়গা ছিল না উনি যাননি। তো অনুভূতিটা আসলে আমি সবার অনুভূতির মাঝে একাত্ম হয়েই আমি অনুভূতিপ্রবণ হয়েছি ওনাদের কথা শুনে। এবং ছবিটার আমার মনে হয় সার্থকতা সেখানেই যে ছবিটি শেষ হবার পরে আমি ডানে বায়ে তাকিয়ে দেখলাম সবারই চোখ ছলছল করছে, অশ্রুসিক্ত। এবং আমি ছবিটির পরিচালক তরুণ, তার খুবই আর্লি, বোধহয় 30s ওনার বয়স, সন্দীপ মিস্ত্রিকে আমার অভিবাদন যে উনি এত সুন্দরভাবে উনি 1 ঘন্টা 20 মিনিটের ছবিতে জোহরা তাজউদ্দিনকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এটা একটা বড় আমার মনে হয় পরিচালক হিসাবে তার সার্থকতা। এর আগে তানভীর মোকাম্মেল আপনার বাবা তাজউদ্দিন আহমদকে নিয়েও একটি প্রামাণ্যচিত্র করেছেন, যার নাম নিঃসঙ্গ সারথি। তাই এটা সম্পর্কে যদি কিছু বলেন। যে আর দুটো ছবির মধ্যে মেলবন্ধন আছে, কারণ তানভীর মোকাম্মেলেরই ছাত্র হচ্ছে সন্দীপ মিস্ত্রি, এবং এই জোহরা তাজউদ্দিন এই ছবির তত্ত্বাবধানেও তানভীর মোকাম্মেলই ছিলেন সার্বিক তত্ত্বাবধানে। এবং তিনিই প্রথম প্রপোজ করেন, তানভীর মোকাম্মেলই প্রপোজ করেন যে জোহরা তাজউদ্দিনের একটা ছবি হওয়া দরকার, এবং আমারই ছাত্র সন্দীপ কেমন মনে হয়। তো আমার সন্দীপের আমি একটা পরিচালনা দেখেছিলাম, সে মুজিবনগর সরকার নামে একটি প্রামাণ্যচিত্রে সে
ডাইরেক্ট করে। তো আমি বললাম যে আমি তখন এগ্রি করলাম, আমি এবং আমার বোন সিমিন হোসেন রিমি, যে না সে হলে ভালোই হয়। তো সে আমাদেরকে আসলে একেবারে নিরাশ তো করেনি, আমরা খুব মুগ্ধ। তো তানভীর মোকাম্মেলের প্রথম যে প্রামাণ্যচিত্র আমার বাবাকে নিয়ে, নিঃসঙ্গ সারথি, ওটা আসলে যদি সত্যি নির্মোহভাবে ওটার মূল্যায়ন করা যেত, ওই বইটি কিন্তু, ওই ছবিটি তো অ্যাওয়ার্ড পাবার মতো। কিন্তু ছবিটি আমি দেখি যে মানুষ ভালোবেসে প্রচারণা করছে, ওটা আলোড়ন তুলেছিল, কিন্তু আমার মনে হয় যে কোনো পুরস্কার পায়নি। না, কিন্তু ছবিটি কিন্তু অ্যাওয়ার্ড পাবার মতো। এটা যাক, এখনো সময় আছে, দেশে বিদেশে এটি পুরস্কৃত হবে, এবং তার চেয়েও দর্শকদের দ্বারা যে নন্দিত হয়েছে, দর্শকরা যে এটা ছবিটিকে সাগ্রহে গ্রহণ করেছে, আর সেটা একটা বড় পাওয়া বলে মনে করি। 2025 সাল ছিল তাজউদ্দিন আহমদের জন্ম শতবর্ষ, এবং আপনারা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে। সেই অনুষ্ঠানের কোনো বাধার, একটি বৈরী পরিবেশে অনুষ্ঠানটা হয়েছিল, কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন কি? হ্যাঁ, প্রচণ্ড ভয় ভীতি বাধা তো ছিলই। এমনকি অনুষ্ঠানের যখন আপনার 9টা থেকে হল বুকিং হয়েছিল, অনুষ্ঠান তো প্রায় সারাদিনের অনুষ্ঠান প্রায় ছিল, তো দেখা গেল যে আপনার তখন হঠাৎ করে বাতি চলে গেল। তখন শ্রদ্ধেয় প্রয়াত, সদ্যপ্রয়াত আবুল কাশেম ফজলুল হক তখন বাংলা একাডেমির সভাপতি, উনি দৌড়ে এলেন। মোহাম্মদ আজম এলো, যেটা কী ব্যাপার, মানে হঠাৎ করে ইলেকট্রিসিটি গন, তারপরে সেগুলোকে আবার ঠিকঠাক করা, এটা একটা বাধা, যে এটা কি কোনো স্যাবোটাজ হলো না কি হলো, আমরা কেউই জানি না। কারণ বাংলা একাডেমিতে ওনারাও বললেন যে এটা তো বাতি যাবার কথাই না, রিহার্সালে প্রায় 1.5-2 ঘন্টা ওরা রিহার্সালই ঠিক মতো করতে পারেনি। আর তার আগেও বেশ নানা ধরনের থ্রেটনিং তো চারিদিকে মানে শোনা যাচ্ছিল, যে যারা উদ্যোক্তা, যারা আয়োজক, আর তারাও খুব একটা, তারা সবাই তরুণ এবং তারা বেশ একটু ভীতও হয়ে গেছিল। তো ওইরকম একটা বৈরী পরিবেশের মধ্যে দিয়েও আমরা তখন চিন্তা করলাম, এটা অনুষ্ঠানের 7-8 দিন আগে, আমরা ডক্টর ইউনুসকে এর আগে আমন্ত্রণ জানাইনি। হ্যাঁ, তো ওই সময়টায় আমরা তখন দেখলাম যে এটা 7-8 দিন আগে আমরা যদি তার সাথে দেখা করি, ওনার সাথে একটা কথা বলি, এবং উনি যদি আসেন, সবচেয়ে বড় জিনিসটা হবে যে উনি এসে আমাদের ধন্য করবেন না, হয়তো উনি ধন্য বোধ করবেন যে একটা মুক্তিযুদ্ধের সপক্ষের পক্ষে উনি দাঁড়িয়েছেন। কারণ তাজউদ্দিন আহমেদ সেই মুক্তিযুদ্ধের সেই সময়কার প্রাণকেন্দ্রের একজন প্রতিনিধি। সেই সময় আপনারা দেখা করলেন, আপনার ভাই বোনেরা মিলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করলেন? জি, এবং তাকে আমন্ত্রণ জানালেন? জি, আমরা তাকে আমন্ত্রণ। আচ্ছা, একটু যদি বলেন যে সেদিন উনি কি বলেছিলেন বা আপনারা কি বলেছিলেন তাকে? তখন আমরা গেলাম সেন্টার ফর তাজউদ্দিন আহমেদ রিসার্চ অ্যান্ড অ্যাক্টিভিজম, সেই সংগঠনটির পক্ষ থেকে। সেই সংগঠনে আমি অ্যাডভাইজার। সংগঠনটি আমি প্রতিষ্ঠা করিনি, এই ধারণা আমারও ছিল না। তরুণ একজন তরুণ, যে সে নিজেও গবেষক, তার উৎসাহ উদ্দীপনা, তার চিন্তা, তার নাম হচ্ছে আফতাব, এবং সে প্রতিষ্ঠা করে। তো সে তাকে নিয়ে আমরা গেলাম, আমি এবং আমার ছোট ভাই সোহেল তাজ। আমরা দেখা করলাম যে এটা তো একজন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তার অনুষ্ঠানে বাংলাদেশের যিনি তখন ইন্টারিম গভর্নমেন্টের হেড, উনি আসবেন না, এটা কি করে হয়? যত কিছু হোক, এখানে তো একটা বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে, যেটা একটা ঐক্যর প্রতীক হবে। তখন তো দেখা যাচ্ছে স্বাধীনতা বিরোধিতার গত বছর যেরকম ভাবে তার তৎপরতা, সাংঘাতিকভাবে, এবং মুক্তিযুদ্ধটাকে তারা প্রশ্নবিদ্ধ করছে, একেবারে মূলে তারা আঘাত দিচ্ছে। তো সেখানে তিনি যদি ওইরকম একটা মুক্তিযুদ্ধের একজন নেতার একটা এরকম জন্ম শতবার্ষিকী, শুধু নেতা না, তিনি ছিলেন কান্ডারি। আজকে এই বাংলাদেশটা আমরা পেয়েছি, তাজউদ্দিন আহমেদ না থাকলে তো বাংলাদেশ আজকে সৃষ্টি হতো না। এটা তো আমার কথা না, এটা তো সব বিজ্ঞ মানুষরাই বলছেন। তো আমরা গেলাম, তো উনি আগে থেকেই বললেন যে উনি কোনো রাজনৈতিক কথা বলবেন না। তা আমরা বললাম না, আমরা ওনাকে ইনভাইট করতেই এসেছি।
তো আমরা যখন গেলাম আমরা তিনজন মিলে, তখন উনি দেখি একটা বই পড়ছে খুব শান্তভাবে, এবং আমাদেরকে খুবই কোর্ডিয়ালি রিসিভ করা হলো, এবং খুবই মিষ্টি করেই উনি আমাদেরকে কথা বললেন। তো আমি ওনাকে বললাম যে ডাক্তার ইউনুস, আপনি যদি কিছু না মনে করেন, আপনি তো বলেছিলেন রাজনৈতিক কথা বলবেন না, তা আমি রাজনৈতিক কথা বলছি না, কিন্তু যে কথা বলবো সেটা হয়তো গণমানুষেরই কথা, সেটা গণমানুষেরই কথা, মুক্তিযুদ্ধেরই কথা, মুক্তিযুদ্ধেরই কথা। আমি এখানে এসে, আমি তো থাকি যুক্তরাষ্ট্রে, আমি এসব কাজকর্মের জন্যই বাংলাদেশে আসি, অধিকাংশ মুক্তিযুদ্ধ সংক্রান্তই। তো এখানে মুক্তিযুদ্ধকে সবার উপরে আপনাদের রাখতে হবে, এটাকে বিতর্কের মধ্যে আনা যাবে না, কারণ ওটা হচ্ছে আমাদের ন্যাশনাল আইডেন্টিটি, আত্মপরিচয় জায়গাটা দ্বিখণ্ডিত বহুখণ্ডিত হলে জাতি কখনোই আগাতে পারে না, এটা ঘুরপাক খেতা, দ্যাট ইজ আওয়ার নেক্সাস নিউক্লিয়াস। তো উনি আমাকে বললেন তুমি ঠিকই বলেছো, ঠিকই বলেছো। উনি কিন্তু একবারও ডিফেন্ড করেন নাই বা বলার কিছু দ্বিমত করেননি। এবং আরেকটা বললাম যে দেখুন 2024-এর যে গণ অভ্যুত্থান হলো, এটাকে আমি বিপ্লব বলি না, কারণ বিপ্লবে তো আমূল সংস্কার হয়, আমূল পরিবর্তন হয়, রাষ্ট্রীয় রাজনৈতিক কাঠামোর চেঞ্জ হয়, সেটা তো হয়নি। তা আমি বললাম যে এই যে গণ অভ্যুত্থানটা হলো, এটা একটা স্বৈরাচার শাসনের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে জনমানুষের প্রতিবাদ ছিল। তা আমি বললাম যে আমি তো আহতদের সাথে কাজ করছি 2024-এর, কিন্তু এদের দিকে আরও বেশি করে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে দেওয়া উচিত, এদের কারণেই তো পরিবর্তনটা এসছে। আর এরা অধিকাংশ, এরা কেউ ওই যে অনেকে যে বলে এরা রাজাকার আলবদর, এরা কিন্তু অধিকাংশ, আমি তো ওদের সাথে কথা বলেছি, হাজার খানেক সাধারণ মানুষ, সাধারণ পরিবার থেকে আসা, খেটে খাওয়া মানুষ। এবং এদেরকে কেন আপনারা রাজনীতিকরণ করছেন? এদের মধ্যে যারা কিছুটা হয়তো আছে জামাতের, কিছুটা আছে বিএনপি, এমনকি আমি দেখেছি ছাত্রলীগের, আওয়ামী লীগ ঘরানারও ছেলেপেলে আছে, তখন ওই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল কারণ আহত হয়েছে। এবং তারা বলছে যে অনেকে, এবং আমরা হচ্ছে দেখেন আমরা যতটুকু আমাদের ছোট্ট সংগঠন, বিরাট না, তা আমরা চেষ্টা করেছি ফান্ড রেজ করে ওদের খাবার নেই, ওদের চিকিৎসা হয়তো হচ্ছে, ওদের বাচ্চারা কিভাবে থাকবে। যেমন কিছু ছেলে মেয়েকে সম্প্রতি ধরেন বিদেশ পাঠানো হয়েছে, ব্যাংককে, থাইল্যান্ডে। ইনফ্যাক্ট আমি আগামীকালই ওদের দেখতে যাচ্ছি, ওদের সাথে দেখা হবে আগামীকালই, ওরা ফিরে এসছে এখন। কিন্তু ওদের বউ বাচ্চা থাকবে কি করে, খাবে কি করে? যে ছেলেটার মেরুদণ্ডে বুলেট রয়ে গেছে, ওই ছেলেটা ও তো এখন কর্মহীন, তো ওকে পরিবার সন্তান। তো যাই হোক, আমি ডক্টর ইউনূসকে এটা তো এখন বলছি যে আগামীকাল ওদের দেখতে যাব, কারণ আমি মনে করি কখনোই মুখোমুখি দাঁড় করানো উচিত না। একজন বীর মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব আমাকে বলেছিলেন যে দেখো শারমিন, মুক্তিযুদ্ধ হলো আমাদের বটবৃক্ষ, এবং অপশাসন, স্বৈরশাসন, অন্যায়, নির্যাতনের বিরুদ্ধে মানুষ যখন প্রতিবাদ করে, নেমে আসে, ওটা হচ্ছে শাখা প্রশাখা, গণ অভ্যুত্থানগুলো হচ্ছে শাখা প্রশাখা। তো এই জন্য এটা তো কেউ কারো সংঘর্ষ নেই, এবং দুটাকে মেলানোই ঠিক না। তো যাই হোক, ডক্টর ইউনূসকে আমি সেটাই বললাম যে আহতদের দিকে একটু আপনারা খেয়াল করবেন, হ্যাঁ, এদের দিকে, ওটাতে উনি দ্বিমত করলেন না। আর আরেকটা বলেছিলাম আপনি যে দেখুন, আমি যে এখানে আসছি, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, যেভাবে জ্বালা পোড়া ভেঙে দেওয়া হচ্ছে, চুরমার করা হচ্ছে, মব হচ্ছে, মানুষের নিরাপত্তা নেই। এটা হচ্ছে, আমি ওনাকে এটা বললাম যে নিরাপত্তা হচ্ছে রাষ্ট্রের অক্সিজেন, এটাকে আপনি ঠিক করেন। এটা ডক্টর ইউনূস, আপনি কিছু মনে করবেন না, আমি মানে এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ আপনার জানা দরকার যে মানুষ কি মনে করছে। আর আরেকটা বললাম যে এটা হয়তো অনেক সুদূর প্রসারী, এটা একটা লং ফর্মুলা, কিন্তু শিক্ষা ব্যবস্থার একটা বিরাট চেঞ্জ আনতে হবে, এবং মুক্তিযুদ্ধের আদর্শে, এবং শিক্ষা ব্যবস্থাটা পুরা, এবং এখানে থিঙ্কিং, অনেস্টি। এবং এটার জন্য আমি বললাম যে দেখেন, আমি সাউথ কোরিয়াতে গেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমি কথা বলেছি, বক্তব্য রেখেছি। যেটা আমার ভাল লেগেছে, এই যে জ্ঞান, আজকে সাউথ কোরিয়া বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষা ব্যবস্থার একটা, এখানে যুক্তরাষ্ট্র অনেক নিচে, ইউরোপ এর অনেক কান্ট্রি অনেক নিচে, ফিনল্যান্ড, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, এগুলো এখন সামনে। আমরা এটার কারণ হচ্ছে
ওরা মানব সম্পদটা সৃষ্টি করতে চেয়েছিল। লিকোনো যখন পাওয়ারে আসলো, বাজেটের সব কিছু শিক্ষাতে দিয়েছে। মানে আমার সিঙ্গাপুরে আমার বাবা যখন উনি অর্থমন্ত্রী পদ গ্রহণ করলেন, উনি তো প্রথম প্রধানমন্ত্রী থেকে ক্ষমতা হস্তান্তর করলেন বঙ্গবন্ধুর কাছে, তারপরে অর্থমন্ত্রী হলেন। উনি বাংলাদেশ ইতিহাসে প্রথম উনি শিক্ষা এবং কৃষিতে সর্বোচ্চ বাজেট দিলেন, দ্বিতীয় বছরও সর্বোচ্চ বাজেট দিলেন। কেন? যদি আমরা একটা প্রশিক্ষিত চিন্তক, আইডিয়াল, সৎ আমরা জনগোষ্ঠী তৈরি করতে চাই, ওটা প্রথমে আসবে আর্লি চাইল্ডহুড এডুকেশন এবং শিক্ষা দিয়ে। এখন আমরা জানি যে জীবনের প্রথম 5 বছর একটা শিশুকে যেটাই শিশু ধারণ করে ওটা সারা জীবন রয়ে যায়। বলে ট্রমা, আনন্দ, বেদনা সমস্ত কিছুর কিন্তু ওই সূতিকাগার হচ্ছে ফার্স্ট 5 years অফ লাইফ। এবং ওইখানেই আমাদের প্রাইমারি এডুকেশনটাকে খুব শক্তভাবে করতে হবে, এবং টিচাররা হবেন একেবারে নিবেদিত দার্শনিক, ওই ধরনের বাছাই করতে হবে, ওদের বেতন বাড়াতে হবে। এনিওয়ে ওনাকে আমি ওইগুলো আমার যে বিভিন্ন দেশে গেছি ওগুলো দেখে কি শিখেছি, যেমন সাউথ কোরিয়া একটা ইউনিভার্সিটিতে গেলাম, সেখানে আমার ভালো লাগলো যে ওরা বাংলাদেশের উপর আমি কথা বলবো জেনে ওরা এত হোমওয়ার্ক করে এসেছিল ওই স্টুডেন্টরা, তারা MA ক্লাসের, তারা আমাকে যেই প্রশ্ন জিজ্ঞেস করেছে আমি বলি বাংলাদেশেরও খুব কম ছাত্রছাত্রী ওভাবে রিসার্চ করে প্রশ্নগুলি করতে পারে। এটা ওদের দোষ নয়, এটা আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের এটা আমাদের দুর্বলতা, আর ওটা হচ্ছে ওদের শিক্ষার গুণ। তো এটা ডাক্তার ইউনূসকে বলার পরে উনি কিন্তু কোনোটাতেই কিন্তু দ্বিমত করেননি, ওনাকে তো আমন্ত্রণ জানালেন অনুষ্ঠানে আসার জন্য, জানালে উনি তো সাথে সাথে রাজি হলেন, হ্যাঁ আমি আসবো। একেবারে এক কথায় উনি এটাও বলেননি যে আপনারা তো আগে বলেননি, অনুষ্ঠানে 7 দিন আগে বলছেন, আমার তো সব কিছু বুকড। হ্যাঁ, আমরা তো ভাবছি না ওটাই উনি বলবে, হ্যাঁ, যে এটা হয়তো আপনারা জাস্ট এসছেন 7 দিন আগে, কি বলা যায়, এটা তো আগে থেকে আমার সরকার প্রধানকে এটা তো আমি তো আসতে পারবো না, এটা বলেননি। উনি সাথে সাথে বলছে আমি আসবো অবশ্যই। এবং ওনার প্রেস সেক্রেটারি, ওনার নাম ছিল বোধহয় শফিকুল আলম। তারপর উনি বললেন যে হ্যাঁ, আমরা যে ডাক্তার ইউনূস তো বললেন উনি আসবেন, তো বললেন যে আসবেন, তবে একটা জিনিস যে সিকিউরিটি চেক হবে 3 ঘন্টা ধরে। তখন আমরা চিন্তা করলাম সিকিউরিটি চেক হলে 3 ঘন্টা ধরে, তাহলে বিভিন্ন জেলা থেকে, আপনি তো নিজে অনুষ্ঠানে ছিলেন, যে মুক্তিযোদ্ধারা আসছেন এবং আহতরা তখন পিজিতে আছে, আবার সাভার সিআরপিতে ওরা অনেক কষ্ট করে ক্রাচে করে, এই যে জুলাইয়ের আহতরা ওরাও আসছে, এবং আমরা চাচ্ছিলাম ওই একই স্টেজে মেলবন্ধন ঘটাতে। এটাও হয়েছে, মুক্তিযোদ্ধারা যে আহতদের মাথায় হাত বুলিয়ে ওদেরকে এনকারেজ করেছে, আহতরাও আপ্লুত হয়েছে তাদের ভালো। 53 বছর আগের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আর 53 বছর পর 24-এ যারা আহত হলো তাদের মধ্যে একটা আপনি মেলবন্ধন ঘটিয়ে দিলেন। কারণ ঐক্যর বাণীটা সবচেয়ে দরকার, একতার বাণী এখন দরকার। তো তখন আমি চিন্তা করলাম যে আল্লাহ, তাহলে তো এরা তো এদের জন্য তো খুব কষ্ট হবে, আহতরা কিভাবে ক্রাচে নিয়ে হুইল চেয়ারে আসছে, ওরা কি করবে, আর মুক্তিযোদ্ধারা এখন বয়োজ্যেষ্ঠ। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে এটা কি করা যায়। তো শফিকুল আলমই বললেন তাহলে একটা ভিডিও বার্তা আমরা পাঠিয়ে দেব। তো আমরা তাহলে ঠিক আছে, তাহলে দ্যাটস ফাইন। তারপরে ভিডিও বার্তা অনুষ্ঠানের দিন সকালে বা আগের রাতে, কিন্তু আগের রাতে তো পাঠাননি, এবং অনুষ্ঠানের দিন আমরা তো অপেক্ষা করছি ওনারা পাঠাবেন, এবং ওনারা ফোনও রিসিভ করেনি, যোগাযোগও করেননি। আচ্ছা, যাক, সেটা একটা অপূর্ণতা এবং দুঃখবোধ তো থাকলো না। দুঃখবোধ আমাদের নয়, দুঃখবোধ কি জানেন, ওনারা অপরচুনিটি মিস করলেন, যে অপরচুনিটি মিস করলেন এখানে, এটা আমাদের দুঃখবোধ নয়। এটা কিন্তু এটা মনে হলো যে ওনারা একটা বিরাট অপরচুনিটি মিস করলেন। আমাদের দুঃখবোধের কারণে তাজউদ্দিন আহমদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান নায়ক এবং প্রথম প্রধানমন্ত্রী, তার জন্মশতবর্ষে যদি সরকার প্রধান উপস্থিত থাকতেন সেটা আনন্দের অবশ্যই। সে কারণে বলছি যে আমাদের মানে এটা জাতিরই দুঃখবোধ হওয়ার কারণ। এবং উনি যে মুক্তিযুদ্ধের পক্ষে একটা শক্ত অবস্থান নিচ্ছেন ওটাও প্রমাণ হতো উনি যেন অনুষ্ঠানটা থাকতেন। জি, আপনি এই যে জুলাই যোদ্ধাদের নিয়ে, বিশেষ করে যারা আহত হয়েছে সিআরপি এবং অন্য অন্য জায়গায় হাসপাতালে আছেন, তাদের নিয়ে কাজ করেছেন, যদি আপনার অভিজ্ঞতাটা বলেন একটু।
একটা অবর্ণনীয় অভিজ্ঞতা, অবর্ণনীয়। আমি যখন প্রথম সিআরপিতে গেলাম, চোখে পানি রাখা দেয়। আমার ছেলে, ও তো নিটোর এবং মেডিকেল কলেজ সব জায়গায়, ওরা প্রায় 1000 করেছে, সার্ভে করেছে, ওদের ইন্টারভিউ নিয়েছে। এবং ওই ছেলেগুলি যে প্রাণ সত্তা দেখে আমি মানে সাংঘাতিক। আমি যখন বললাম যে যদি আবারও এরকম হয় অভ্যুত্থান, তোমরা যাবে? বলে আমি আবারও যাব। কারণ এই ছেলেগুলি না বললো ওদের তো হারানোর কিছু নাই, ওদের কিন্তু এমন নয় বিষয় আছে, সম্পত্তি আছে, ওদের শুধু ওদের জীবনটাই দিতে পারে, ওইটা নিয়ে গিয়েছিল। এবং একটা ছেলেকে যখন জিজ্ঞেস করলাম যে তুমি কেন গেলে, ও একটা ছোট্ট ফুড স্টল ছিল এবং ও বরিশালের ছেলে, একেবারে প্রত্যন্ত এলাকার, ও কিছু খাবার টাবার বিক্রি করতো, আঞ্চলিক ভাষায় কথা বলে। হ্যাঁ, আঞ্চলিক ভাষায় কথা বলে। ছেলেটা বয়স 34-35। তারপরে ও বলল যে জহিরুল নাম। তো ও বলল যে আপা, আমি যখন দিচ্ছি আমার ভাইরা গুলি খায়, আপনি কেমন করে বসে থাকি, এইটা। আর আরেকটা ছেলে, সে বেশ একটু মানে মানে খুব তার একটু বলিষ্ঠ, তার মানে টকবগে তারুণ্য তার। তো সে, তার নাম মনে হচ্ছে জহুর আলী, ও সিলেটে বাড়ি। ও আমাকে বলল যে ঘটনা, যে যে ও যখন মুগ্ধ পানি দিতে যে মৃত্যুবরণ করলো, শাহাদাত বরণ করলো, তখন সে ওর ভাইদের দোকান চালাতো, তাদের নিজস্ব দোকান, ও দোকানটা চালাতো। ও ভাইদেরকে বললো আমি যাব। তখন ভাইরা ওকে বন্দি করে রেখেছিল যাতে না যায়। তখন সে কোনো মতে ওই তালা খুলে সে ওই আন্দোলনে যোগ দেয়। যোগ দেওয়ার পরে পুলিশ ওই ছেলেটাকে ওকে একেবারে ধরে, একেবারে ওই মানে একেবারে পায়ের মধ্যে ধরে ধরে গুলি করেছে। এবং ছেলেটার যে গ্রাফটিংগুলি দেখে, ওগুলো দেখে বিভৎস। বেঁচে আছে ছেলেটা, বেঁচে আছে সিআরপিতে, এবং অতরুণ বলে বেঁচে গেছে। এবং ওইটা নিয়ে ও যখন দৌড় দিল, আর আরেকটা হচ্ছিল, ও যখন পুলিশ দেখছিল, ও তো আন্দোলন আছে আর পুলিশও দৌড়ে আসছিল, ও তখন লাইভে দিয়ে দিয়েছিল যাতে অন্তত বন্ধুরা দেখতে পারে কোন লোকেশনে, যদি মরে যায় তাহলে লাশটা নিতে পারে। এমন অবস্থায় ছেলেটা যখন তারপরে ওই গুলি নিয়েই দৌড় দিল, তারপরে যে অজ্ঞান হয়ে গেল, ওর বন্ধুরা ওকে তুললো। ওকে প্রথমে নিল জেরেনা ওসমানী হসপিটালে, এটা মনে হয় সুনামগঞ্জেরই, সুনামগঞ্জ হবে, হ্যাঁ সুনামগঞ্জে, ও সুনামগঞ্জের ছেলে। ওকে নিয়ে গেল ওসমানী হসপিটালে। ওসমানী হসপিটালে ওকে যখন মাত্র ওষুধ টষুধ দিয়েছে, ওর বন্ধুরা এসে বলল তোমাকে নিয়ে এখনই পালাতে হবে, কারণ পুলিশ ঘেরাও করেছে যে এখানে কোনো আহত আছে কিনা। আর ও ডাক্তারদেরকে বলছে ওদেরকে মানে মেরে ফেলতে, মানে পয়জন, একেবারে পয়জন করে দেন, এদেরকে বাঁচায় রাখবেন না। তখন ওকে নিয়ে ও বললো আপা, আমি এটা রেকর্ড করে আমার ফেসবুক পেজেও দিয়েছি, ফেসবুকেও দিয়েছি, যে ওই জহুর 5টা হসপিটাল বদলি করলো এই বাঁচার জন্য পুলিশের হাত থেকে। আর এখন কেমন আছে জহুর? এখন জহুর আগের থেকে ভালো। ও এসছিল, ও ক্রাচে করে, ও পাটা তো প্রবলেম থেকেই যাবে, কারণ এটা এত বড় গুলি। কিন্তু ওর ওয়াইফকে নিয়ে এসেছিল, ও যে এত আপ্লুত যে আমি মনে করে ওকে দাওয়াতটা দিয়েছি। আমি বলছি তোমরা সম্মানিত প্রত্যেকে। ওই আমরা বলছি জুলাইয়ে, আমরা জুলাই যোদ্ধা বলিনি, জুলাইয়ের অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের একটা সম্মাননা। দেখা হয়েছে তার সাথে? জহুরের সাথে না, জহুরের সাথে দেখা হয়নি, কিন্তু হতে যাবে মনে হয়, কারণ ও তো থাকে সিলেটে। কিন্তু যারা এখন এসছে, এখন এই যে বিভিন্ন হসপিটালে আবার এসছে, বিদেশ থেকে ফেরত এসছে, ওদের সাথে আমার দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ, ওদেরকে দেখতে যাচ্ছি। আর থার্ড একটা ছেলের কথা বলবো, এটা বলতেই হবে। ওর নাম লিওন, লিওন নাম, হ্যাঁ লিওন। ও প্রাইম ব্যাংকে কাজ করে। ও কোনো দল করে না, এরা কিন্তু কোনো দলেরও না। আর জহুর, ও মুক্তিযোদ্ধা ফ্যামিলিরই ছেলে। আর লিওন কোনো দলই করে না, ও প্রাইম ব্যাংকে কাজ করে। তো ওর মধ্যে একটু দুঃখবোধ যে আমি অংশগ্রহণ করতে পারলাম না, কিন্তু আমার বাবা আছে, দেখতে হয়, আমার পারিবারিক দায়িত্ব। তো ও 2000 টাকা দিয়ে পানি কিনে দিয়েছিল এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, তাদেরকে আন্দোলনে রাস্তায় যারা করেছে। তখন ও যখন ওর বাড়ি ফার্ম গেটের দিকে ও যখন আসছে, তখন দেখলো ওই যুদ্ধাস্ত্র নিয়ে, আপনার ওই এটা দেখা যাচ্ছে যে বর্ডার গার্ডস যারা বিজিবি, হ্যাঁ ওরা বোধহয় এসছে, ওদের হাতে ওরকম যুদ্ধাস্ত্র সামথিং। ওই তখনও ফার্ম গেটের একটা সেতু আছে, ব্রিজ,
ওইটার উপরে উঠে পড়েছিল, কিন্তু ও লুকিয়ে পড়েছিল, কিন্তু ওর উরুর অংশটা দেখা গেছে। ওইটা লক্ষ্য করে ওরা একেবারে গুলি, এবং অজ্ঞান হয়ে পড়ে। এবং অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে ও যখন জ্ঞান ফিরে, কোনো ছাত্র হয়তো ওকে এই যে পিজি বা বারডেমে নিয়ে যায়। ও চোখ খুলে ও বলল, আপা আমি দুইটা ভয়াবহ দৃশ্য দেখলাম। মানে চোখ খুলে দেখলো ওর বাবা একদিকে কাঁদছে, আর ওইদিকে পুলিশ ও খুঁজছে যে এখানে কোনো আহত আছে কিনা আন্দোলনকারী। মানে এই অবস্থা। তখন ও বলল যে আর একদিন পরেও যদি তখন শেখ হাসিনা যদি তখনও রয়ে যেত, ওর আশঙ্কা ছিল পুলিশ প্রত্যেকটা আহতদেরকে ওই হাসপাতালেই সবাইকে মেরে ফেলতো। এবং এটা তো আমরা মানে এটা বোঝাই যায়। তো এটা ছিল, আমরা কি তাহলে সেটা ভুলে যাচ্ছি যে এরকম একটা নৃশংস ঘটনা ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে? আমার মনে হয় সেটার থেকে আগামী বর্তমানে সব সরকারের শিক্ষা নেওয়া উচিত, সব সরকার ওখান থেকে লেসেন নেওয়া উচিত যে যেই কারণে ওই ছেলে মেয়েগুলো জান দিল, আহত হলো, পঙ্গু হলো, তাদের প্রতি যেন আমরা বেইমানি না করি। তাই জুলাই অভ্যুত্থানের পর যে সরকার আসলো, অন্তর্বর্তী সরকার, আপনি বলেছেন ওই সরকারের প্রধান উপদেষ্টাকেও আপনি বলেছেন এই ছেলেগুলোকে দেখবেন বা এই মেয়ে কতটা দেখেছে। আর এই সরকার তো মাত্র 5 মাস। এই যে রাজনৈতিক পরিসরে তো অনেক কথা হয়েছে যে এদের চিকিৎসা করতে হবে, বাইরে পাঠাতে হবে, কিন্তু রাজনৈতিক দলগুলো বা এই আন্দোলন যারা অংশীদার ছিলেন, যারা ঠিক এই সাধারণ মানুষ নয়, যারা নেতৃত্ব দিয়েছেন, তারা কি তাদের দায়িত্বটা পালন করেছেন ঠিক মতো? আমি তো অনেক কথাই শুনি, যারা যারা নেতৃত্ব, যারা যে উপর থেকে লিড দিল, তারা তো হতাশ করেছে। সেটাই তো শুনি যে তারা নিজেরা সেই দায়িত্বটা তো একেবারেই পালন করতে পারেননি। এ কথাটা তো যেখানেই আমি যাচ্ছি আমি শুনতে পাচ্ছি, এবং এটা খুব মর্মাহত করেছে যে যারা লিড দিলেন তাদেরকে তো সম্পূর্ণ আত্মত্যাগের কথা করা উচিত ছিল। নেপালে যেটা হয়েছে, নেপালে তো তরুণ সমাজই এসছে এখন রাজনৈতিক নেতৃত্বে। আমি দেখেছি যে তারা একটু দুর্নীতি হয়েছে, তারা ফায়ার করেছে তাদের মিনিস্টারকে, অনেক মিনিস্টার নিজেরাই পদত্যাগ করেছে। তো সেখানে এই তরুণদের কাছে মানুষের কিন্তু অনেক আশা ছিল, কিন্তু আমার মনে হয় তারা সেই বিষয়টা যে আমাদের কি জীবনে এটাই হবে যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ? আমরা চাই না, আমরা চাই যে আশা জেয়ে রাখতে চাই এবং অবস্থার পরিবর্তন হবে। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই তরুণরা জীবন দিয়েছে, সেই তাদের স্বপ্নের দেশটা হোক, অন্তত সূচনা হোক, সেটাই প্রত্যাশা। কিন্তু এই জুলাই অভ্যুত্থানে আপনি বলেছিলেন বিএনপির নেতাকর্মীরা ছিলেন, জামাতের নেতাকর্মীরা ছিলেন, এনসিপির নেতাকর্মীরা ছিলেন, কিন্তু তখন যে ঐক্যের যে সিঁড়ি তৈরি হয়েছিল, 2 বছর পর সেই ঐক্যটা কিন্তু আমরা দেখছি না। যে এখন কিন্তু এক পক্ষ আর এক পক্ষকে অভিযুক্ত করছে যে তারা জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বা জুলাইয়ের অঙ্গীকার পূরণ করছে না। এই একজন রাজনৈতিক পরিবারের সদস্য হিসাবে এই অবস্থাটা কিভাবে দেখেন? এবং যদি আমরা আরও নির্দিষ্টভাবে বলি, 71-এর পরেও কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। কতিপয় একটি মুষ্টিমেয় গোষ্ঠীই কিন্তু সেই মুক্তিযুদ্ধের সুবিধা পেয়েছে। আবার এবারে জুলাইও কিন্তু সেটিই হবে। একই পুনরাবৃত্তিটাই তো মনে হচ্ছে, দেখছি। আপনি ঠিকই একটা ভালো কম্প্যারিজন টেনেছেন যে 72-এও তো রাতারাতি দেশ স্বাধীনের পর তাই হলো যে কিছু গোষ্ঠীর সুযোগ সুবিধা সব কিছু নিয়ে নিল, আর যারা সাধারণ জনগোষ্ঠী মুক্তিযুদ্ধে তো অধিকাংশ ছিল গ্রাম বাংলার ছেলেরা, তারাই তো শ্রমিক কৃষকের ছেলেরা, ওদেরকে আমরা এতটুকু সম্মান দিতে পারিনি। হ্যাঁ, ওরা হারিয়ে গেল, ওই চেতনা দিয়ে আমরা দেশও গড়তে পারলাম না। আর এবারও তাই হলো যে জুলাই অভ্যুত্থানে আমি তো নিজেই দেখেছি যে 1000-এর মধ্যে যদি আপনার হাতে গোনা কিছু ছিল কোনো দলীয় সংগঠনের সাথে যুক্ত, বাকি তো সবাই নির্দলীয়, ওরা সাধারণ ছেলে পেলে, ওরা কোনো দলের সাথে যুক্ত না, ওরা গেছে অন্যায় হচ্ছে আমরা রাস্তায় নেমেছি। কিন্তু এটার সুযোগটা নিয়েছে ওই মুষ্টিমেয় কিছু। এবং
এনাদের চক্রটা যদি থাকে বাংলাদেশ কোনো দিন এগোতে পারবে না, এবং ওই বলয় থেকে বের হয়ে আসতে হবে। এবং এখন যারা রাষ্ট্র ক্ষমতা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা ইতিহাস থেকে আপনারা এটাকে রিফ্লেক্ট করুন এবং এটা যাতে পুনরাবৃত্তিটা না হয়। আর সবচেয়ে বেশি আপনারা ফোকাস করুন, এখন যেটা দেখছি ভালো লাগছে যে এডুকেশনে সবচেয়ে বেশি ফোকাস করুন এবং সবচেয়ে প্রশিক্ষিত স্বাস্থ্যসেবায় ফোকাস করুন। কারণ এডুকেশন এবং আইন শৃঙ্খলা, কারণ আইন শৃঙ্খলাটা সবার আগে করতে হবে, কারণ ওটা হচ্ছে মানুষের, ওই যে বললাম না অক্সিজেন, শিক্ষা কিন্তু মেরুদণ্ড, কিন্তু আগে অক্সিজেন না থাকলে মেরুদণ্ড ঠিক করবেন কি করে? আর শিক্ষাটা কেন, লি কুয়ান ইউ যে একটা কথা বলতেন না, যে শিক্ষা ব্যবস্থা যদি ঠিক থাকে, একটা সঠিক শিক্ষা থাকে, তাহলে শিক্ষাহীন একটা সমাজে আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিই, কিন্তু শিক্ষালব্ধ সমাজে তখন সিদ্ধান্তটা মানুষের হয় সুদূর প্রসারী, শত বছর চিন্তা করে এবং অতীতের আইডেন্টিটিটাকে ধারণ করে, এবং সেখানে একতার বাণী থাকবে। আমরা আবার একটু পিছনে ফিরে যেতে চাই। ৭১-এ জি, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ, আপনার বাবা, এবং তিনি একমাত্র নেতা যিনি পরিবার থেকে দূরে ছিলেন। আপনারা মা এবং আপনারা আলাদা ছিলেন। ওনার যে কার্যস্থল ছিল সেখানেই উনি থাকতেন, আর নিজের কাপড় নিজে পরিষ্কার করতেন, কিন্তু মাঝে মাঝে দেখা হতো। ওই ৭১-এ বাবার যদি স্মরণীয় কোনো স্মৃতি আপনার মনে পড়ে বা যেটা আপনাকে তাড়িত করে। ওটা তো আমাকে ভীষণ আপ্লুত করে। আসলে খুব মাঝে মাঝেও দেখা হতো না, হাতে গোনা। উনি তো প্রথমে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই যে যখন আমার বাবা প্রতিজ্ঞা নিয়েছিলেন, সাথে প্রথম বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার সকল সদস্যরাই প্রতিজ্ঞা করেছিলেন যে দেশ যতদিন স্বাধীন না হবে তারা পারিবারিক জীবনযাপন করবেন না, কারণ রণক্ষেত্রে রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা তো পরিবারবিহীনভাবে আছে, তো তাদের নেতা হিসেবে তাদেরকেও সেই একটা উৎসাহ ব্যঞ্জক একটা উদাহরণ রাখতে হবে। কিন্তু যে কারণেই হোক অন্য মন্ত্রিসভার সদস্যরা সেই শপথটা থেকে সরে যান, তো তাজউদ্দিন আহমেদ ওই শপথটাকে ধরে রেখেছিলেন। এবং আমরা যখন 25শে মের পরে আমরা যখন সীমান্ত ক্রস করে আমরা যখন ভারতে প্রবেশ করলাম, তারপরে কলকাতায় গেলাম, সেখানে আমরা উঠলাম বাংলাদেশ মিশনের চিফ হোসেন আলী সাহেবের বাড়িতে। রাত 1:30টায় আমার বাবা আসলেন আমাদের সাথে দেখা করতে। তখন আমি তো সাথেই দাঁড়ানো, কারণ আমি তখন জাগা ছিলাম যে উৎসাহে আব্বুকে দেখব। ওই ঘটনাটা আমি আমার নেতা পিতা বইতেও উল্লেখ করেছি, যে উনি ওনার কন্যা সন্তানকে দেখছেন এই দুর্গম একটা অবস্থার মধ্যে, আমরা বেঁচে আছি কিনা উনি জানতেন না। এমনকি যিনি ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদকে যিনি প্রথম ওই রাষ্ট্রীয় সম্বর্ধনা দিয়ে স্বাধীন দেশের সরকারের প্রতিনিধি হিসাবে ভারতে যিনি অভ্যর্থনা গ্রহণ করেন, গোলক বিহারী মজুমদার, উনি বলছিলেন যে তাজউদ্দিন সাহেব আপনি আমাদেরকে বলেন যে আপনার ওয়াইফ পরিবারের আমরা ব্যবস্থা করতে পারি যে ওনাদেরকে এখানে নিয়ে আসার। তখন তাজউদ্দিন সাহেব বলেছিলেন যেটা হবে 7.5 কোটি মানুষের ভাগ্যে সেটাই হবে আমার পরিবারের, তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা বা তাদের খোঁজের কোনো দরকার নেই। তার মানে আব্বু জানতেন আমাদের হাতে মেরেই ফেলেছে, কারণ ৭১-এর 25শে মার্চের লাস্ট দিনে আব্বু যখন রাত 11টার পরে বেরিয়ে গেলেন, তখন তো আম্মা বাচ্চাদের নিয়ে বাড়িতেই, আর তখন তো ওটা পরে তো হানাদাররা ওটা দখল করে তো সেইখানে যখন ফিরে আসলেন, তো তাহলে আম্মার অনুভূতিটা কি ছিল, যে স্বামী আসছে এতদিন পর এই অবস্থায়, একটা উনি জানছেন মৃত, তারা এখন তো কিভাবে, দেখেন উনি কি ধরনের একজন মানুষ ছিলেন। এখানে একটা ছোট্ট কথা, এই মনুষ্যত্ব বোধটা তো একদিনে হয় না, এই নেতৃত্বে এই ধরনের চিন্তা চেতনার বিচ্ছুরণ এবং সেটাকে প্রয়োগ করা একদিনে হয় না, তো তিলে তিলে নিজকে গড়তে হয়, যে বললাম না ছোটোবেলা থেকে। তো তখন উনি এসে ফার্স্ট হলো, আমি তখন বসা হোসেন আলী সাহেবের
বাড়ির একেবারে প্রবেশদ্বারের উল্টো দিকে আমি চেয়ারে বসা, যে আব্বু আসবেন, আমি খুব অস্থির আব্বুর সাথে দেখা। আব্বু ঢুকে আমাকে দেখেই মাথাটা হাত দিয়ে দিলেন, স্বভাবসিদ্ধ এরকম করে মাথাটা। তারপরে ফার্স্ট কথা কি জিজ্ঞেস করলেন জানেন? তুমি কি কেমন আছো, তোমরা কেমন আছো তা না, মুক্তিযোদ্ধারা কেমন আছে, দেখা হয়েছিল ওদের সাথে? থিঙ্ক অ্যাবাউট ইট। আমার বয়স 11 বছর। মুক্তিযুদ্ধ মানে প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী একটা কথা বলছিলেন, যে উনি মুক্তিযুদ্ধটাকে মায়ের মতো রক্ষণ করেছেন, সেবা করেছেন। ওনার 11 বছরের মেয়েকে জিজ্ঞেস মুক্তিযোদ্ধারা কেমন আছে, কাপাসিয়াতে মুক্তিযোদ্ধাদের তৎপরতা কেমন ওনার তখন আমি বললাম যে কাপাসিয়া থেকে আমাদের এখানে অনেকেই এখন চলে গেছে, ওরা ট্রেনিং নিয়েছে ভারতে, ওরা এখন বিভিন্ন জায়গায় উত্তরখামের ওসব জায়গায় ওরা এখন ওই ট্রেনিং ক্যাম্প করেছে, যেখানে হানাদাররা ঢুকে নাই। তারপরে আমরা আসার আগে পর্যন্ত মুক্তিযোদ্ধাদের তৎপরতা ছিল। তারপর আমাদের বাসাটা পুড়িয়ে দিয়েছে, একটা বাসা, এই ধরনের বললাম। তো এটা উনি শুনলেন। তবে শুনে নিয়ে তারপরে উনি যে ওই আম্মার বেডরুমের সামনে ওই যে টোকা, হোসেন আলী সাহেব প্রথমে টোকা দিলেন, তারপরে বললেন আম্মাকে যে স্যার এসে গেছেন। তখন এটা হচ্ছে একটা নাটকের একটা খুব আবেগ ঘন একটা সিন হতে পারে, দৃশ্য হতে পারে, যে সেখানে উনি দাঁড়ানো এই 2-3 হাত দূরে, আর দরজার সামনে আম্মা দাঁড়ানো, আর আব্বু যেতে যেই থেমে গেলেন এবং ওইখানেই দাঁড়িয়ে বলছেন, লিলি আমি তো প্রতিজ্ঞাবদ্ধ, আমরা এক্সাইলে আমরা সরকার গঠন করেছি, যে আমরা শপথ নিয়েছি যে দেশ যতদিন স্বাধীন না হবে, এটা তো ভীষ্মপণ, ধনুক ভাঙাপণ, যে পারিবারিক জীবনযাপন করব না। আর হ্যাঁ, এটা সরকারি অফিসারের বাসা, এখানে থাকা তোমাদের ঠিক হবে না, কালই তোমাদের জন্য জায়গা ঠিক করেছি, চলে যাও। এইটাই কথা ছিল। আর আমি অবাক হয়ে তাকালাম, আব্বু ওদের সোহেল মিমিকে দেখলেন, এই তো উনি চলে গেলেন। মানে এটা আমার শিক্ষা, জীবনের বড় শিক্ষা, কিপ ইউর কমিটমেন্ট। এই যে আপনার আবেগঘন যে অনুভূতির কথা জানলাম, এবং আমাদের চর্চার দর্শক শ্রোতারা জানবেন, এবং একটি মানুষ মুক্তিযুদ্ধের জন্য যে কি ত্যাগ স্বীকার করেছেন, কি প্রত্যয় কাজ করেছেন, এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধার শিবিরে শিবিরে ঘুরেছেন, এবং এটি 1 দিন 2 দিন 1 মাস 2 মাস নয়, 9 মাস ধরে। তিনি নিজের দেশে ফিরেও আসলেন, কিন্তু 1975 সালের 3রা নভেম্বর ঘাতকের হাতে তাকে জীবন দিতে হলো জেলখানায়। এই স্মৃতি, এই অভিজ্ঞতা বাংলাদেশ বয়ে বেড়াবে, এবং একই সঙ্গে এই মানুষটাকে স্মরণ করবে। শারমিন আহমদ, আপনি আপনার বাবার কথা বললেন, মুক্তিযুদ্ধের কথা বললেন, মুক্তিযোদ্ধাদের কথা বললেন, এবং সেই সঙ্গে 24 জুলাই যোদ্ধাদের কথাও বললেন, বিশেষ করে আহত, এবং তাদের নিয়ে আপনি কাজ করছেন। আমরা কৃতজ্ঞ এদেশের নাগরিক হিসাবে, আপনার এই অবদান স্মরণীয় হয়ে থাকবে। আপনি সত্যি সত্যি বাবার আদর্শের অনুসারী, আদর্শকে সামনে নিয়ে যাবেন। আপনাকে চর্চার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। চর্চা এবং আপনার প্রতি, দর্শক শ্রোতাদের প্রতিও আমার গভীর কৃতজ্ঞতা রইল। চর্চা এগিয়ে যাক, মানবিকতার চর্চা ছড়িয়ে পড়ুক সারা বাংলাদেশে। ধন্যবাদ।